বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি সবাই ভালো আছো। ইজি বাংলা এডুকেশনের ধারাবাহিক আলোচনায় আজকে থাকছে নবম দশম শ্রেণী এবং একাদশ দ্বাদশ শ্রেণীর পাঠ্য বই থেকে দ্বিতীয় পত্রে বাংলা দ্বিতীয় পত্রের আলোচনা। আজকের আলোচনা ব্যাকরণ অংশ। ব্যাকরণ অংশের একটি খুবই গুরুত্বপূর্ণ আলোচনা, যেটা একাদশ শ্রেণীতে সরাসরি প্রশ্ন আকারে আসে এবং নবম দশম শ্রেণীতে এখান থেকে বহু নির্বাচনী আকারে বিভিন্নভাবে প্রশ্ন আসতে পারে। তো আজকের আলোচনার বিষয় হচ্ছে সমাস। এটি খুবই গুরুত্বপূর্ণ। ব্যাকরণের অর্থাৎ বাংলা ব্যাকরণ বইয়ের মধ্যে যতগুলো আলোচনার বিষয় আছে এর মধ্যে সব থেকে যেটা গুরুত্বপূর্ণ আলোচনার বিষয় এবং সব থেকে বেশি যেটা আলোচিত হয় এই বিষয়টি হচ্ছে সমাস। তো প্রথমেই সমাস সম্পর্কে একটা উদাহরণ দিব। উদাহরণের মধ্য থেকে সমাসের সংজ্ঞা এবং অন্যান্য প্রকারভেদ চলে যাব। প্রথমেই একটা উদাহরণ দিতে চাচ্ছি যে সমাস সহজভাবে চেনা এবং সমাসের সংজ্ঞাটা জানার জন্য। যেমন এখানে আমি একটা সমাসের একটা উদাহরণ লিখেছি। উদাহরণটা হচ্ছে মৌ সংগ্রহ করে যে মাছি। মৌ সংগ্রহ করে যে মাছি, এই এটাকে সমাস নিষ্পন্ন করা হয় মৌমাছি। এখানে দেখো প্রথমে এই যে পুরাটা, এটাকে দেখা যায় যে পুরাটা মিলে যদি আমরা খেয়াল করি এটা কিন্তু এক ধরনের একটা বাক্যের মতো। এই জন্য এই সম্পূর্ণটাকে বলা হয় বেশ বাক্য। এটার অনেকগুলো নাম আছে, এর মধ্যে একটা নাম হচ্ছে, এক নম্বর নাম হচ্ছে বেশ বাক্য। এরপরে এটার আরেকটা নাম আছে, দুই নম্বর যে নামটা, সেটা হচ্ছে বিগ্রহ বাক্য। বিগ্রহ বাক্য। এরপরে এটার আরেকটা নাম আছে, তিন নম্বর, যেটা আমরা অনেকেই ব্যবহার করি না, সবসময় এটাকে বেশ বাক্য বলেই জানি এবং বিগ্রহ বাক্য অনেক সময় পড়া হয়। তবে সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে এই বাক্যটার আরেকটা নাম আছে, সেই নামটা হচ্ছে সমাস বাক্য। সমাস বাক্য, এই তিনটা নামে এটাকে আমরা জানি। এখন এখানে দেখো অনেকগুলো পদ রয়েছে, খেয়াল করো। এই মৌ একটা পদ, সংগ্রহ একটা পদ, করে একটা পদ, এবং এই যে মাছি যদি আমরা খেয়াল করি এটা একটা পদ। তাহলে এই তিনটাকে আমরা এই সবগুলোকে, অর্থাৎ এই সবগুলোকে আমরা একত্রিতভাবে একটা নামে চিনি। এই সবগুলোকে বলা হয় সমস্যমান পদ। অর্থাৎ এই প্রত্যেকটাকে আলাদা আলাদা করে বলা হয় সমস্যমান পদ। তাহলে মটা হচ্ছে সমস্যমান পদ, সংগ্রহটা হচ্ছে সমস্যমান পদ, করেটা হচ্ছে সমস্যমান পদ, যে এবং মাছিটা হচ্ছে সমস্যমান পদ। তো এখন আমরা এটা সম্পর্কে জানলাম। আর এটাকে, এই মৌমাছি, এটা সমাস নিষ্পন্ন পদ, এটাকে বলা হয় আবার আলাদা নামে, সেটা হচ্ছে সমস্ত পদ। এটাকে আবার আলাদাভাবে বলা হয় সমস্ত পদ। তাহলে প্রথমে আমরা সংক্ষেপে এই সমাস সম্পর্কে সংক্ষেপে আমরা কিছু জানলাম, কিছু নাম জানলাম, চিনলাম। এখন আমরা সমাসের সংজ্ঞাটা জানার আগে সমাসের অর্থটা আমাদের জানা দরকার। আসলে সমাস শব্দের অর্থ কি? সমাস শব্দের অর্থ এখন যদি আমরা জানি যে
সমাস শব্দের অর্থ এক নম্বরে যে অর্থটা সেটা হচ্ছে সমাস শব্দের অর্থ হচ্ছে সংক্ষেপণ। সংক্ষেপণ। এখন খেয়াল করো তো এখানে সমাস শব্দের অর্থটা যে সংক্ষেপণ, সংক্ষেপণ আসলে ঠিক আছে কিনা, অর্থটা ঠিক আছে কিনা। দেখো এখানে অনেকগুলো পদ রয়েছে, মৌ সংগ্রহ করে যে মাছি। এই যে এত বড় একটা বাক্যটাকে একটা কথা মৌমাছি দ্বারা এটাকে সম্পূর্ণ অর্থটাই বোঝানো হয়েছে। মৌমাছি বলতে বোঝায় মৌ সংগ্রহ করে যে মাছি। তাহলে এই বাক্যটাকে, এত বড় বাক্যটাকে যেহেতু একটা শব্দে সংক্ষেপ করা হয়েছে, এই জন্য সমাস শব্দের অর্থ হচ্ছে সংক্ষেপণ। এরপরে দেখো 2 নম্বর আরেকটা অর্থ আছে। সমাস শব্দের আরেকটা অর্থ হচ্ছে মিলন। খেয়াল করো এখন তাহলে এই সমাস শব্দের অর্থ মিলন এটা কতটুকু যুক্তিযুক্ত, আসলে ঠিক আছে কিনা। তাহলে খেয়াল করো মৌ সংগ্রহ করে যে মাছে, এখানে দেখো একের অধিক পদ রয়েছে, একের অধিক পদ বা একের অধিক শব্দ রয়েছে। এই যে অনেকগুলো শব্দকে একত্রিত ভাবে অর্থাৎ একত্রিত করা হয়েছে, একখানো করা হয়েছে, মিলন করা হয়েছে, মিলিত করা হয়েছে। অর্থাৎ এখানে এক বা একাধিক, দুই বা ততোধিক শব্দ বা পদটাকে মিলন ঘটানো হয়েছে। এই কারণে সমাস শব্দের আরেকটা অর্থ হচ্ছে মিলন। এখন 3 নম্বর আরেকটা অর্থ আছে সমাস শব্দের অর্থ, সেটা হচ্ছে একপদীকরণ। এখন খেয়াল করো যে সমাস শব্দের অর্থ, যে এই যে 3টা অর্থ আমরা পেলাম, সমাস শব্দের অর্থ 3টা অর্থ পেলাম। এই 3টা অর্থের মধ্যে শেষ যে অর্থটা একপদীকরণ, একপদীকরণটা এটা কতটুকু যুক্তিযুক্ত। খেয়াল করো এখানে মৌ একটা পদ, সংগ্রহ একটা পদ, মাছি একটা পদ, করে একটা পদ। এখানে এক একটা আলাদা আলাদা পদ, কিন্তু এখানে দেখো সবগুলো পদকে, যদি আলাদা আলাদা পদ, সবগুলো পদটাকে একটা পদ দ্বারা সম্পূর্ণ পদকে একত্রিত করা হয়েছে। এই কারণে সমাস শব্দের অর্থ হচ্ছে একপদীকরণ। তো এখন কথা হচ্ছে আমরা সমাস শব্দের অর্থ জানলাম, সমাসের যে এই বাক্যটার নাম, 3টা নাম, এই 3টা নাম জানলাম, এবং এই সমাস নিষ্পন্ন যে পদটা সেটার নাম সমস্ত পদ সেটাও জানলাম। এখন সমাসের সংজ্ঞাটাই তো আমাদের জানা হলো না, তাহলে সমাস শব্দের সমাস সে সংজ্ঞাটা কি। তাহলে এখন তোমরা নিজেরাই চেষ্টা করে দেখো সমাসের সংজ্ঞাটা এখন তোমরা নিজেরাই দিতে পারবে, একদম সহজ। খেয়াল করো আমি যেহেতু এখানে আলাদা আলাদা ভাবে যখন অর্থগুলো প্রকাশ করেছি, খেয়াল করো এই অর্থগুলো অনুসারে তুমি এখন সংজ্ঞাটা লিখতে পারে। তো তারপরও আমি সংজ্ঞাটা বলে দিচ্ছি, সমাসের সংজ্ঞাটা কি। অর্থাৎ 2 বা ততোধিক পদকে এক পদে রূপান্তরিত করাকে সমাস বলে, এটার সংজ্ঞা হতে পারে। আবার সংজ্ঞা হতে পারে 2 বা ততোধিক পদকে সংক্ষেপে লেখাকে সমাস বলে। তাহলে সমাসের সংজ্ঞা এবং সমাসের অর্থ, সমাসের যে বিভিন্ন শব্দগুলোর যে নাম, আসলে এখানে আর মনে হয় কোনো সমস্যা থাকবে না বোঝার জন্য। তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো যে এগুলো আসলে প্রত্যেকটা। এখন এর মধ্যে আরেকটা কথা হচ্ছে এই যে বেশ বাক্য, বিগ্রহ বাক্য এবং সমাস বাক্য, এই 3টা বাক্য আসলে একই বাক্য। এই একই বাক্যের মধ্যে আসলে আমরা সমাসটা যদি নির্ণয় করতে যাই, আমাদের আসলে এইগুলো, এই নামগুলো থেকে আমাদের যেটা গুরুত্বপূর্ণ, সমাসের মধ্যে 2টা পদ আমরা সব সময় খেয়াল করে থাকি। 2টা পদকে আমরা সব সময় সমাসের জন্য নির্বাচন করে থাকি। এই 2টা পদের মধ্যে একটা পদ হচ্ছে সমাসের এই যে এই বাক্যগুলোর মধ্যে, এই বাক্যগুলোর মধ্যে যদি আমরা খেয়াল করি, এখানে আমরা 2টা পদে বিভক্ত করতে পারি। 1 নম্বর একটা হচ্ছে পূর্বপদ, আর 2 নম্বর হচ্ছে পরপদ।
খেয়াল করো এই দুইটা পদে বিভক্ত করতে পারে এই বাক্যটাকে। তাহলে দুইটা পদ, একটা পদ পূর্বে যে পদটা ব্যবহৃত হয় সেটা হচ্ছে পূর্ব পদ, আর শেষে যে পদটা সেটা হচ্ছে পর পদ। এখানে খেয়াল করো এটা হচ্ছে পর পদ আর এটা হচ্ছে পূর্ব পদ। পূর্বপদ, এই দুইটা পদ আমরা যদি চিনতে পারি, এই দুইটা পদ থেকে আমরা যদি খেয়াল করি যে এই দুইটা পদ থেকে কোন পদটা সমস্ত পদের মধ্যে গিয়ে প্রাধান্য পেয়েছে, সেটা যদি আমরা ধরতে পারি যে এখানে কোন পদটাকে প্রাধান্য দেওয়া হয়েছে, অর্থাৎ আমরা যদি সমস্ত পদ থেকে খেয়াল করি, বেদ বাক্য যদি আমরা তৈরি করতে পারি, তাহলে সেখানে আমরা খেয়াল করতে পারবো কোন পদটার অর্থ প্রাধান্য পেয়েছে। তখনই আমরা বুঝতে পারবো এটা এই সমাস। আর এই সমাস দেখা যায় যে হয় পূর্বপদ প্রধান হবে, না হয় পরপদ প্রধান হবে। এখন যদি দেখা যায় যে কোনো পদই প্রধান হয় না, তাহলে এক ধরনের সমাস হবে। তো এই হচ্ছে সমাসের আমাদের এই বাক্যগুলোর মধ্যে দুইটা পদে বিভক্ত করার কারণ। তো এখন এখানে এই সমাসটার মধ্যে আমরা যদি খেয়াল করি, তাহলে খেয়াল করে এই মৌমাছি আসলে কোন পদটা প্রাধান্য পেয়েছে। তাহলে যদি আমরা খেয়াল করি, মৌ শব্দের অর্থ হচ্ছে মধু সংগ্রহ করা, সংগ্রহ করে যে মাছি, অর্থাৎ যেই মাছিটা মধু সংগ্রহ করে সেই মাছিটাকে এক কথায় বলা হয় মৌমাছি। তাহলে এই যে এখানে মাছি আছে, এই মৌমাছি শব্দের অর্থ এখানে মধুর অর্থ কোনো প্রাধান্য পায়নি, যদিও এখানে মাছির সঙ্গে মৌটা সংযুক্ত আছে। তাহলে এই মৌমাছি বলতে আসলে এক ধরনের মাছিকেই বোঝানো হয়। তাহলে নিশ্চয়ই বুঝতে পেরেছ এই সমাসটা হচ্ছে পরপদ প্রধান। তো এখানে আমাদের পাঠ্য বইয়ের মধ্যে যে কয় প্রকারের সমাস রয়েছে, সেই কয় প্রকারের মধ্যে একটা সমাস এখানে আমরা যদি খেয়াল করি যে সমাসটা লিখেছি, এই সমাসটা হচ্ছে পরপদ প্রধান। তাহলে এই মৌমাছি শব্দটা হচ্ছে আসলে কর্মধারয় সমাস। কর্মধারয় সমাসের আমরা সংজ্ঞা জানি যে যে সমাসের পরপদের অর্থ প্রাধান্য থাকে এবং তুলনা বোঝায়, তা এবং দেখা যায় যে এখানে বিশেষ্য বিশেষ্য এবং বিশেষ্য বিশেষণ এবং দুইটাই বিশেষ্য হতে পারে, অথবা এখানে দেখা যায় যে কোনো কিছুর সঙ্গে তুলনা করা হতে পারে। এইরকম কোনো শব্দ দ্বারা এই সমাসটা গঠন করা হয়। তো প্রিয় শিক্ষার্থীরা, প্রথমে আমরা প্রাথমিক যে আলোচনাটা এটা করলাম যে সমাস আসলে কি, সমাসের সংজ্ঞা কি, সমাস শব্দের অর্থ কি, সমাসের বাক্যগুলোর নাম কি এবং সমাসের মধ্যে কয়টা পদে বিভক্ত করতে হয় এটা জানলাম। তো সবাইকে ধন্যবাদ। পরবর্তী পর্বে আমরা সমাসের প্রকারভেদ সম্পর্কে আলোচনা করব। ধারাবাহিকভাবে সমস্ত আলোচনায় হবে, সবগুলো ক্লাস সবাই দেখবে। তাহলে এই সমাস সম্পর্কে তোমাদের যে অনিশ্চয়তা, সমাস নির্ণয়ের ক্ষেত্রে যে দ্বিধাদ্বন্দ্বে থাকো, অবশ্যই সবাই এটাকে নির্ণয় করতে পারবে সমাসটাকে খুব সহজভাবে। তাই সকলকে অনুরোধ করব যে যতগুলো ক্লাস হবে সমাস সম্পর্কে, সবগুলো ক্লাস খুবই গুরুত্ব এবং মনোযোগ সহকারে সবাই দেখবে। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবে।